আধুনিক বিশ্বের প্রতিটি রাষ্ট্রই চেষ্টা করে থাকে একজন ব্যক্তির হাতে যেন বিশাল ক্ষমতা কেন্দ্রীভূত না হয়। এই উদ্দেশ্যে সরকারের বিভিন্ন অঙ্গের মাঝে ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশ ইরান এই দিক থেকে এক চরম ব্যতিক্রম। ইরানের শাসন ব্যবস্থা বেশ জটিল। এখানে একই সাথে শিয়া মতাদর্শভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থা এবং প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থার বিভিন্ন নীতিকে স্থান দেওয়া হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট কিংবা প্রধান বিচারপতি নন, ইরানের সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী হলেন দেশটির সুপ্রিম লিডার বা রাহবার-ই-মুআজেম। তাকে বলা হয়ে থাকে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা। আধুনিক রাষ্ট্রগুলোর ইতিহাসে একজনের হাতে এত বেশি ক্ষমতা কেন্দ্রীভূত করার ঘটনা রীতিমতো বিস্ময়কর। ১৯৩৯ সালের ৩রা ডিসেম্বর প্রথম সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নিয়োগের মাধ্যমে এই পদের যাত্রা শুরু হয়। কিন্তু কেন একজন ব্যক্তির হাতে এত ক্ষমতা অর্পণ করা হলো? এর পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপট। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি নিহত হয়েছেন। হ্যাঁ, আর খবরটা শোনার পর পুরো মধ্যপ্রাচ্য, বলা যায় পুরো বিশ্বই একটা মুহূর্তের জন্য একেবারে থমকে গিয়েছে। এই একটা ঘটনার ফলে আধুনিক বিশ্বের অন্যতম জটিল, রহস্যময় এবং সম্ভবত সবচেয়ে ক্ষমতাশালী একটা রাজনৈতিক পদে বিশাল এক শূন্যতা তৈরি হয়েছে। আজকের এই গভীর বিশ্লেষণে ঠিক এই জায়গাটা নিয়ে কথা বলা হবে। আর এই শূন্যতা পূরণের ব্যাপারটা কিন্তু মোটেও সহজ কোনো অঙ্ক নয়। তা তো বটে। এই বিশাল ক্ষমতার শূন্যতা এখন কিভাবে পূরণ হবে, আর এই পুরো শাসন ব্যবস্থাটা আসলে কিভাবে কাজ করে, তার একটা নির্মোহ ব্যবচ্ছেদ করাটাই আজকের মিশন। এই ব্যবচ্ছেদে যাওয়ার আগে একটা ব্যাপার একটু পরিষ্কার করে নেওয়া ভালো। আজকের আলোচনায় এমন কিছু রাজনৈতিক ঘটনা আর মতাদর্শের কথা আসবে যা নিয়ে বিশ্বজুড়ে প্রচণ্ড বিতর্ক রয়েছে, বিশেষ করে এই সাম্প্রতিক হামলা বা বিভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ নেওয়া বা কোনো মতাদর্শকে সমর্থন করার ব্যাপার নেই। মধ্যপ্রাচ্যের রাজনীতি বুঝতে গেলে এই মেকানিজমটা বোঝা কতটা জরুরি সেটা বলে শেষ করা যাবে না। তথ্য দিয়ে মাথা ভারী না করে খুব সহজে এই জটিল ভূরাজনৈতিক ব্যাপারটা বোঝাটা এখন সময়ের দাবি। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে বলা যাক। হ্যাঁ, শুরু করা যাক। ইরানের ব্যাপারটা অদ্ভুত রকমের আলাদা। এখানকার সংবিধানে ইসলামী আর প্রজাতান্ত্রিক নীতির এমন একটা ককটেল বানানো হয়েছে যা আসলেই বিরল। খুব ভালো একটা শব্দ ব্যবহার করেছেন, ককটেল। কারণ সংবিধানের ৫৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শাসন, আইন এবং বিচার এই তিনটে বিভাগই সরাসরি সর্বোচ্চ নেতার হাতের মুঠোয়। মানে প্রেসিডেন্টকে টিভিতে দেখা যায় ঠিকই, কিন্তু তিনি আসলে এখানে অনেকটা মিডল ম্যানেজমেন্টের মতো। আসল সিইও, বোর্ড অফ ডিরেক্টরস এবং মেজরিটি শেয়ার হোল্ডার সবকিছু মিলিয়ে একজনই। তিনি হলেন সুপ্রিম লিডার। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো এই অসীম ক্ষমতার পেছনের ঐতিহাসিক আর ধর্মীয় গল্পটা। এটা শুধু কোনো রাজনৈতিক পদ নয়। শিয়া মুসলিমদের একটা বিশ্বাস আছে, নবম শতাব্দীতে তাদের ১২তম ইমাম আত্মগোপন করেন। তারা বিশ্বাস করেন যে ভবিষ্যতে কোনো একদিন রক্ষাকর্তা হিসেবে তিনি আবারও ফিরে আসবেন। তো ১৯৭৯ সালে যখন ইরানে ইসলামী বিপ্লব সফল হলো, তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এই সুপ্রিম লিডারের পদটা তৈরি করলেন। এর পেছনের কনসেপ্টটা ছিল দারুণ। মানে ওই আত্মগোপনে থাকা ইমামের ব্যাপারটা। একদম। সেই আত্মগোপনে থাকা ঐশ্বরিক ইমাম যতদিন না ফিরছেন, এই সর্বোচ্চ নেতা তার ক্ষমতার প্রতিনিধিত্ব করবেন। মানে তিনি শুধু একজন রাষ্ট্রপ্রধান নন, তিনি একটা পবিত্র ধর্মীয় দায়িত্ব পালন করছেন। এই একটা জায়গাতে সাধারণ প্রেসিডেন্টের পদের সাথে তার পার্থক্যটা আকাশ পাতাল হয়ে যায়। পেছনের এই ইতিহাসটা জানলে কিন্তু পুরো গেমটাই একেবারে পরিষ্কার হয়ে যায়। কারণ যখন তার ক্ষমতার লিস্টের দিকে তাকানো যায়, যে কেউই অবাক হতে বাধ্য। ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন প্রেসিডেন্ট, কিন্তু সুপ্রিম লিডার চাইলে আইনসভার মাত্র ২/৩ সমর্থন নিয়ে সেই প্রেসিডেন্টকেও ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন। মানে সোজা কথায় অভিশংসন করতে পারেন। আর এখানেই শেষ নয়, তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এর মধ্যে শুধু যে রেগুলার আর্মি আছে তা নয়, আছে অত্যন্ত শক্তিশালী রেভলিউশনারি গার্ড,
কুদুস ফোর্স আর বাসিজ নামের সেই স্বেচ্ছাসেবী বাহিনী। আর এই বাসিজ বাহিনীর সাইজটা কিন্তু বিশাল। 1 কোটিরও বেশি মানুষ যারা সরাসরি তার যে কোনো নির্দেশের অপেক্ষায় থাকে। এটা কিন্তু শুধু কাগজে কলমে থাকা কোনো বাহিনী নয়। ইরানের দৈনন্দিন জীবনে, রাস্তায়, পাড়ায়, মহল্লায় এই বাসিজ বাহিনীর উপস্থিতি টের পাওয়া যায়। মানে তারা সমাজে একটা নজরদারির কাজও করে, তাই না? ঠিক। সমাজে নৈতিকতার পাহারা থেকে শুরু করে যে কোনো বিরোধিতাকে কড়া হাতে দমন করার কাজটাও তারা করে। এর পাশাপাশি বিচার এবং আইন প্রণয়নের ক্ষেত্রেও সুপ্রিম লিডারের পাওয়ারটা একবার খেয়াল করতে হবে। সংবিধানের ১১০ আর ১৫৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে তিনি ৮ বছরের জন্য নিয়োগ দেন। আর রাষ্ট্রীয় মিডিয়ার প্রধানকেও তো তিনি নিয়োগ দেন। পুরো দেশের টিভি, রেডিও বা রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার প্রধান কে হবেন সেটাও তিনি ঠিক করে দেন। এর সাথে যুদ্ধ বা শান্তির ঘোষণাও কেবল তিনিই দিতে পারেন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় একজনের হাতে এত ক্ষমতা সত্যি বিস্ময়কর। মানে মিডিয়া, বিচার বিভাগ আর সেনাবাহিনী সবকিছুর রিমোট কন্ট্রোল একটা মানুষের হাতে। শুধু তাই নয়, এর চেয়েও বড় একটা রিমোট কন্ট্রোল আছে। সেটা হলো গার্ডিয়ান কাউন্সিল। এই গার্ডিয়ান কাউন্সিল হচ্ছে 12 জন সদস্যের একটা প্রভূত ক্ষমতাশালী বডি। এর মধ্যে 6 জনকে সুপ্রিম লিডার সরাসরি নিয়োগ দেন। বাকি 6 জনকে নিয়োগ দেয় তার নিজেরই বসিয়ে রাখা প্রধান বিচারপতি। এই গার্ডিয়ান কাউন্সিল আবার দেশের যে কোনো নির্বাচনে কারা প্রার্থী হতে পারবে সেটা ঠিক করে। এমনকি সংসদে কোনো আইন পাস হলে সেটা আটকে দেওয়ার বা ভেটো দেওয়ার ক্ষমতাও এদের আছে। তার মানে কূটনীতিকভাবে ইরান কোন নীতি অনুসরণ করবে, যুদ্ধ হবে নাকি শান্তি বজায় থাকবে, এই সব কিছুর ফাইনাল ডিসিশন মেকার কেবল একজনই। আধুনিক রাষ্ট্রগুলোতে সাধারণত ক্ষমতার একটা ব্যালেন্স থাকে, যাতে কেউ একনায়ক হতে না পারে। কিন্তু ইরানে পুরো সিস্টেমটাই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সব ক্ষমতার কেন্দ্রবিন্দু একজনই হন। আর এই কারণেই একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে এখন। ঠিক ১৯৮৯ সাল থেকে টানা ৩৬.৫ বছর ক্ষমতায় থাকার পর দ্বিতীয় সর্বোচ্চ নেতা আলী খামেনির আকস্মিক মৃত্যুতে এখন কি হতে যাচ্ছে সেটা একটা বড় চিন্তার বিষয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন ক্ষমতার পালাবদল কিভাবে সামলানো হবে? এই ক্রাইসিস মোমেন্ট সামাল দেওয়ার জন্যই ইরানের সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদটা রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত একটা ৩ সদস্যের পরিষদ সাময়িকভাবেই এই লিডারশিপের দায়িত্ব নেয়। একটা সাময়িক পরিষদ, কারা থাকেন এই পরিষদে? কাগজে কলমে সিস্টেমটা এমনভাবে করা যাতে 1 সেকেন্ডের জন্য ক্ষমতার কোনো শূন্যতা তৈরি না হয়। এই সাময়িক পরিষদে থাকেন দেশের বর্তমান প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরিস্ট বা আইনজ্ঞ। আর এই জুরিস্টকে আবার এক্সপিডিয়েন্সি কাউন্সিল নামের আরেকটা সংস্থা নমিনেশন দেয়। এখানেই বিষয়টি সত্যি দারুণ কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে, কারণ এই ৩ সদস্যের ক্ষমতা কিন্তু সীমাহীন নয়। মানে তাদের হাতে সাময়িকভাবেই দায়িত্ব গেলেও সুপ্রিম লিডারের ওই অসীম ক্ষমতাগুলো তাদের পুরোপুরি ছেড়ে দেওয়া হয় না। হ্যাঁ, ক্ষমতা বেশ ভালোভাবেই সীমিত করা থাকে। রাষ্ট্রের সাধারণ পলিসি ঠিক করা, যুদ্ধ ঘোষণা, প্রেসিডেন্টকে সরানো বা সামরিক বাহিনীর বড় বড় পদে নিয়োগ দেওয়ার মতো কাজগুলো এরা চাইলেই করতে পারবে না। এই ধরনের ডিসিশন নিতে হলে এক্সপ্লেনেটরি কাউন্সিলের অন্তত ৩/৪ সদস্যের অনুমোদন লাগবে। মানে নতুন লিডার আসার আগে কেউ যাতে ক্ষমতার অপব্যবহার করে খুব বড় কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলে, সেই ব্যালেন্সটা রাখার চেষ্টা করা হয়েছে। ঠিক, এই অন্তর্বর্তীকালীন সেটআপটা আসলে মূলত রাষ্ট্রযন্ত্রটাকে সচল রাখার জন্য। আসল উদ্দেশ্য থাকে যত দ্রুত সম্ভব একজন নতুন সুপ্রিম লিডার খুঁজে বের করা। আর এই কাজটা করার দায়িত্ব যে বডির, তাকে বলা হয় সুপ্রিম লিডার্স কাউন্সিল। বা ফার্সিতে যাকে বলে মজলিসি খোবরেগানে রাহাবারি। একদম। এটি ৮৮ জন উচ্চপদস্থ আলেমের একটা সংসদ। নিয়ম অনুযায়ী প্রতি ৮ বছর পর পর ইরানের সাধারণ মানুষ ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করে। সর্বশেষ এমন নির্বাচন হয়েছিল ২০১৬ সালে। এই ৮৮ জনের হাতেই আসল চাবি। এমনকি এরা চাইলে একজন দায়িত্বরত সুপ্রিম লিডারকেও ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে। দাঁড়ান, একটু বুঝিয়ে বলুন। সাধারণ জনগণ ভোট দিয়ে এই ৮৮ জনকে নির্বাচন করছে, এটা শুনতে তো বেশ গণতান্ত্রিক মনে হচ্ছে, কিন্তু এর ভেতরেও তো একটা বিশাল প্যাচ আছে।
সাধারণ মানুষ তো চাইলেই যে কোনো কাউকে এই কাউন্সিলে বসাতে পারে না, তাই না? একদমই না। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে বুঝতে পারব এই পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটা আসলে কতটা নিয়ন্ত্রিত। একটু আগেই গার্ডিয়ান কাউন্সিলের কথা বলছিলাম। সাধারণ মানুষ হয়তো ভোটের দিন লাইনে দাঁড়িয়ে ভোট দেয়, কিন্তু ব্যালট পেপারে কোন প্রার্থীর নাম থাকবে আর কার নাম বাদ পড়বে সেই ছাঁকনির কাজটা করে ওই গার্ডিয়ান কাউন্সিল। মানে শেফ নিজে মেনু ঠিক করে দিচ্ছেন। হ্যাঁ, এটা অনেকটা রেস্টুরেন্টে গিয়ে নিজের পছন্দের খাবার অর্ডার দেওয়ার মতো, কিন্তু মেনুতে শুধু করলা আর উচ্ছে রাখা হয়েছে আর শেফ নিজে সেই মেনু ঠিক করে দিয়েছেন। আর শেফকে খোদ সুপ্রিম লিডার। অদ্ভুত একটা নিখুঁত চক্র। মানে সুপ্রিম লিডার গার্ডিয়ান কাউন্সিলকে বসাচ্ছেন, গার্ডিয়ান কাউন্সিল ঠিক করছে কারা সুপ্রিম লিডার্স কাউন্সিলে ইলেকশন করতে পারবে, আর সেই সুপ্রিম লিডার্স কাউন্সিল আবার ঠিক করছে পরে সুপ্রিম লিডার কে হবে। গত ৩ দশক ধরে আলী খামেনি ঠিক এইভাবেই সব সংস্থায় রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছিলেন। ঠিক তাই, যিনি নির্বাচিত হবেন তিনি মূলত জীবিত থাকতেই ঠিক করে দিয়ে যান যে ভবিষ্যতে কারা তার উত্তরসূরি বেছে নেওয়ার ক্ষমতা পাবে। এই চক্রটা মাথায় রাখলে ভেতরে জটিল সমীকরণটা মেলাতে সুবিধে হয়। চলুন একটু গাণিতিক হিসেব নিকেশ আর সুনির্দিষ্ট নামগুলোর দিকে তাকাই। এই যে ৮৮ জনের সুপ্রিম লিডার্স কাউন্সিল, এর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ আলী মহিদি কেরমানি। আর এদের বৈঠক ভ্যালিড হওয়ার একটা রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, বৈঠক বৈধ হতে অন্তত ২/৩ সদস্যের উপস্থিতি লাগে। মানে ৮৮ জনের মধ্যে অন্তত ৫৯ জনকে ওই রুমে থাকতে হবে। আর চমকে দেওয়ার মতো ব্যাপারটা হলো, যদি ঠিক ৫৯ জন উপস্থিত থাকেন, তবে তাদের মধ্যে থেকে মাত্র ৪০ জনের ভোট পেলেই একজন মানুষ নতুন সুপ্রিম লিডার হয়ে যেতে পারবেন। এই ম্যাথটা শুনলে সত্যি অবাক লাগে। একটা দেশের বা বলা যায় পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছেন মাত্র ৪০ জন মানুষ। আর এই ভোটের আগে প্রার্থীদের যোগ্যতা যাচাই করার জন্য সুপ্রিম লিডার্স কাউন্সিলের ভেতরে আবার একটা বিশেষ কমিশন থাকে। এই সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা যাচাই কমিশনে থাকা কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। হ্যাঁ, যেমন আহমদ হোসেইনি খরাসানি, আলী রেজা উরফি আর হাশেম হোসেইনি বুশেহরি প্রমুখ। এদের ইশারায় আসলে পুরো গেমটা ঘুরতে পারে। আর এই পুরো প্রসেসটা শেষ হতে সাধারণত কতদিন লাগে বা ঐতিহাসিক নজির কি, সেটাও একটু দেখা দরকার। নির্দিষ্ট কোনো সময়সীমা কিন্তু নেই সংবিধানে। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কাজ চালিয়ে নেয়, তাই তাড়াহুড়ো করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। কিন্তু যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব ব্যাপারটা কতটা দ্রুত হতে পারে। ১৯৮৯ সালের ৪ জুন রাতে যখন প্রথম সুপ্রিম লিডার রুহুল্লাহ খোমেনি মারা যান, তখন কোনো দীর্ঘসূত্রিতা হয়নি। পরদিন সকালেই কাউন্সিল কয়েক ঘণ্টার বৈঠকে আলী খামেনিকে নির্বাচন করেছিল। প্রশ্নটা হলো, প্রয়োজনে তারা কতটা নমনীয় হতে পারে। ভাবুন, নিয়ম অনুযায়ী সর্বোচ্চ নেতাকে শিয়াদের ধর্মীয় নেতা বা আয়াতুল্লাহ হতে হয়, কিন্তু আলী খামেনি যখন নির্বাচিত হন তখন তিনি আয়াতুল্লাহ ছিলেন না। তাই তো, তখন তো আইন পরিবর্তন করা হয়েছিল। একদম, তাকে ক্ষমতায় বসানোর জন্য রাতারাতি সংবিধানে পরিবর্তন আনা হয়। অনেকটা খেলার মাঝপথে নিজের সুবিধামতো নিয়ম বদলে ফেলার মতো ব্যাপার। এর মানে হলো, যখন ক্ষমতা আর টিকে থাকার প্রশ্ন আসে, তখন কোনো নিয়মই আর পাথর দিয়ে বাঁধানো থাকে না। আর এই বাস্তবতাটাই বর্তমানের সবচেয়ে বড় প্রশ্নে এনে দাঁড়ায়, ভবিষ্যতের উত্তরসূরি কে হতে পারেন। আলোচনার একেবারে শেষের দিকে এসে সম্ভাব্য প্রার্থীদের কথা একটু বলা দরকার। হ্যাঁ, কারণ খামেনির ব্যাপক জনসমর্থন না থাকলেও রেভলিউশনারি গার্ডের প্রবল সমর্থন ছিল, তাই নতুন নেতা নির্বাচনে তাদের বড় প্রভাব থাকবে। আইআরজিসির সাপোর্ট ছাড়া সে এক পাও এগোতে পারবে না। খামেনির ছেলে মুজতবা খামেনি এবং সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন এই পদের দৌড়ে। কিন্তু ২০২৪ সালের মে মাসে সেই মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর সমীকরণ এখন অনেকটাই বদলে গেছে। রাইসির মতো একজন প্রার্থীর হঠাৎ করে মারা যাওয়াটা প্রমাণ করে যে হিসাব নিকাশ যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। এখন মুজতবা খামেনির নামটা বারবার সামনে আসছে ঠিকই, কিন্তু ১৯৭৯ সালের রাজতন্ত্রকে উৎখাত করে প্রজাতন্ত্র আনা হয়েছিল। এখন যদি আবার সেই পিতার পর পুত্র ক্ষমতায় বসে, সেটা তো একটা বড় আদর্শগত সংঘাত তৈরি করবে। ঠিক এই জায়গাটাই সিস্টেমটা একটা মারাত্মক ক্রাইসিসে পড়েছে। এখন এমন কারোর নামও সামনে আসতে পারে যা হয়তো স্বাভাবিক হিসাব নিকাশের একেবারে বাইরে।
তাহলে এই সব কিছুর অর্থ কী দাঁড়াচ্ছে একটু সংক্ষেপে আরেকবার মনে করিয়ে দেওয়া যাক। হ্যাঁ, একটা রিক্যাপ করা যাক। ইরানের সুপ্রিম লিডারের পদটা দুনিয়ার আর 10টা দেশের মতো নয়। এই এক ব্যক্তি একাধারে আইন, বিচার আর শাসন বিভাগের ত্রিমুখী নিয়ন্ত্রক, বিশাল সামরিক বাহিনীর সর্বাধিনায়ক এবং সবচেয়ে বড় কথা একজন ঐশ্বরিক ইমামের মানবীয় প্রতিনিধি। এই দ্রুত কিন্তু জটিল নির্বাচন প্রক্রিয়াটা সাধারণ মানুষের ভোটের চেয়েও অনেক বেশি নির্ভর করে গার্ডিয়ান কাউন্সিল, সুপ্রিম লিডার্স কাউন্সিল আর রেভলিউশনারি গার্ডের ওই জটিল পলিটিক্সের উপর। আর এই জ্ঞানটি কেন জরুরি সেটাও বোঝা দরকার। মধ্যপ্রাচ্যের রাজনীতি বা বিশ্ব সংবাদ বুঝতে গেলে ইরানের এই ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং রেভলিউশনারি গার্ডের প্রভাব না বুঝলে পুরো চিত্রটি অসম্পূর্ণ থেকে যায়। একদম। সিদ্ধান্তগুলো কোথা থেকে আসছে সেটা না জানলে খবরের পেছনের আসল চিত্রটা কখনোই ধরা যাবে না। তো আজকের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তবে শেষ করার আগে একটা নতুন গভীর ভাবনার খোরাক দেওয়া যেতে পারে, যে শাসন ব্যবস্থাটি সম্পূর্ণভাবে একজন নিখুঁত এবং আত্মগোপনে থাকা ঐশ্বরিক ইমামের প্রতিনিধিত্ব করার ধারণার উপর দাঁড়িয়ে আছে। সেই শাসন ব্যবস্থায় যখন তার মানবীয় প্রতিনিধিরা এমন কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেন যা গভীরভাবে অজনপ্রিয় বা ত্রুটিপূর্ণ, তখন কি পুরো রাষ্ট্রযন্ত্রের বৈধতা নিয়েই সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠা অবাধিত নয়? বিষয়টি ভেবে দেখার মতো। সত্যি এই কনসেপ্টটা অনেক বড় একটা চিন্তার খোরাক তৈরি করে। এই ভাবনাটা নিয়েই আজকের গভীর বিশ্লেষণ শেষ করা যেতে পারে। এই বিষয়টি নিয়ে নিজস্ব অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য অনেক কিছুই বাকি রয়ে গেল। আজকের মতো অত্যন্ত সাবলীলভাবেই এখানে বিদায় নিচ্ছি।